কথা বলা হচ্ছে আরো একজন জুড়লেন, রুদ্রনীল ঘোষ। অভিনেতা রুদ্রনীল বিজেপির কালচারাল কমিটিতেও একজন হর্তাকর্তা। তিনি এবার অভিমানের সুর ঝরে পড়ল তার গলায়, এবং শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিলেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন এবং তিনি বললেন যে 2024-এ লোকসভা আসনে যাদেরকে প্রার্থী করা হয়েছে তাদের যোগ্যতা কি সেটা দেখা উচিত। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, টিকিট না পেয়েই ক্ষোভ, এটাই কি হয়ে যাচ্ছে? এটা রীতি? কোথায় রুদ্রনীল ঘোষ? রুদ্রনীল ঘোষ আশা করেছিলেন, দেখো, রুদ্রনীল ঘোষ তিনি প্রত্যাশা করেছিলেন যে তাকে দল প্রার্থী করবে, কিন্তু তখন দেখা যায় যে 38 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রুদ্রনীল ঘোষের নাম নেই। তখন একেবারে অভিমানী রুদ্রনীল ঘোষ, এবং তার মন খারাপ। তিনি আমাদের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তার মন খারাপের কথা বিষয়টি জানিয়েছেন, এবং তিনি প্রশ্ন তুলেছেন দলীয় প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাহলে যোগ্যতার মাপকাঠি কোনটা, এই প্রশ্নও কিন্তু আজকে রুদ্রনীল ঘোষ তুললেন। অর্থাৎ দল তাকে এখনো প্রার্থী না করায় তিনি যে দলের প্রতি যে তিনি ক্ষুব্ধ সেই বিষয়টা যেমন জানালেন, পাশাপাশি তিনি এখনো আশাবাদী, যেহেতু 4টি আসনে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। যে তিনি বিজেপি করেন বলেই, তিনি বিজেপির বিভিন্ন আন্দোলনে এসেছেন বলে, রাস্তাতে আছেন বলেই তাকে টিকিট দিতে হবে, এরকমটাই তিনি মনে করেছিলেন? দেখো, তার যেটা বক্তব্য, যে সার্ভে হয়েছিল, দলের পক্ষ থেকে সমীক্ষা চালানো হয়েছিল, সেখানে দলের সমীক্ষাতে তিনি প্রার্থী হওয়ার যোগ্য সেই মাপকাঠি তার ছিল, এমনটাই দাবি করেছেন রুদ্রনীল ঘোষ। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে প্রার্থী তালিকায় তার নাম নেই। স্বাভাবিকভাবেই তিনি একেবারে অভিমান এবং তার মন খারাপ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা প্রার্থী করা হয়েছে তাদের যোগ্যতার থেকে তার যোগ্যতা কোন অংশে কম, কার্যত সেই প্রশ্নও কিন্তু রুদ্রনীল ঘোষ তুলেছেন। সব মিলিয়ে তিনি যেটা বলেছেন, তিনি দলের সঙ্গেই থাকবেন, দলের সঙ্গে থেকেই লড়াই করবেন, এবং তাকে প্রার্থী না করায় তার যে অভিমান, সেই অভিমান একেবারে নিজের বক্তব্য তিনি স্পষ্ট করেছেন। ধন্যবাদ। আর তিনি বলেছেনও আরো 4টে আসনে বাকি আছে, তিনি এখনো আশাবাদী। তারপরে তিনি দেখবেন যে তার যোগ্যতা কি ছিল, যোগ্যতায় কমতি ছিল কিনা, তাহলে পরবর্তী সময়ে তিনি শিক্ষা নেবেন। দেখুন, ডায়মন্ড হারবার এখনো বাকি রয়েছে। হ্যাঁ, আমি প্রস্তুত তো আমাকে দলই করেছে, 2021 থেকে দলই তৈরি করেছেন এমন জায়গায় ফেলে যেখানে জেতা ভয়ঙ্কর কঠিন। এবং আমি যে ভোট এনে দলকে দিতে পেরেছি, ভবানীপুরের যে কর্মীরা তারাও তো আমার সঙ্গে মার খেয়েছেন, তারাও তো কেউ পালিয়ে যাননি। ফলত দল তো এটা জানে, আগুনে ফেলেছি, সোনার মতো কর্মী তৈরি করার চেষ্টা করেছি, এবং সেটা রুদ্রনীল তৈরি। আর এবার বরানগরে উপনির্বাচন। বরানগরে উপনির্বাচন, কারণ আপনারা জানেন তাপস রায় দল ছেড়েছেন, প্লাস তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন। সজল ঘোষ, অনেকেই বলছেন সজল ঘোষেরই তো প্রার্থী হওয়ার কথা ছিল কলকাতা উত্তর থেকে লোকসভা কেন্দ্রে, লোকসভা ভোটে, কিন্তু তাকে বিধানসভার উপনির্বাচনের টিকিট দিল বিজেপি বরানগরে। অর্থাৎ তাপস রায়ের জায়গায় সজল ঘোষ হচ্ছেন প্রার্থী। সজল ঘোষ এবার প্রার্থী বরানগরের, যেখান থেকে পরপর তৃণমূল নেতা, তৎকালীন তৃণমূল নেতা তাপস রায় তিনি বারবার জিতেছেন। আর সজল ঘোষ তিনি কি বলছেন প্রার্থী হওয়ার পরে, দেখুন। আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ 3টে সিট প্র্যাকটিক্যালি। উত্তর কলকাতা জিতবো, দমদমও আমরা জিতবো, এবং পাশাপাশি আমরা বরানগরও জিতবো। বিধানসভা জেতা মানে কলকাতার আশেপাশে খাতা খোলা, এবং বিধানসভা জেতা মানে আগামী দিন বিধানসভায় বিরোধীরা যে শাসকের দিকে যাচ্ছে সেটা প্রমাণ। আর বরানগর আমার কাছে নতুন করতে, তো আমার পাড়া, আমার বোনের বাড়ি ওখানে। এখান থেকে বরানগর যেতে লাগে হচ্ছে 30 মিনিট, সেটা হিসাব করুন। তাপস রায়, যিনি উত্তর কলকাতার প্রার্থী হয়েছেন বিজেপিতে যোগ দিয়েই, বরানগরে ছিলেন তিনি, আর তাপস রায়ের জন্যই প্রচার চালাচ্ছেন সজল ঘোষ। আবার তাপস রায়ও কি সজল ঘোষের হয়ে খাটাখাটনি করবেন? তাপস রায় কি বলছেন, দেখুন। খুব ভালো প্রার্থী দিয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি, মানে আমার দল। সজল উপযুক্ত যোগ্য প্রার্থী, কাকা ডাকে পুত্র সম, এগুলো তো বটেই। এইটুকুনি বয়স থেকে ওকে জানিয়েছি। ওর বাবা আমার সতীর্থ, একসঙ্গে আমরা বহুদিন রাজনীতি করেছি। প্রদীপ, আমি এই বাদ দিলেও সজল নিজেকে তৈরি করেছে, ভালো ভোটে জিতবে, জেতা উচিত। ভালো ভোটে যদি জেতায় বরানগরের মানুষ, তাহলে এটা আমি বলবো যে ভালো একজন